সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। গভীর রাতে হাতিদের গোপন মিটিং, তোলপাড় নেট দুনিয়া। চা বাগান শ্রমিকদের ভোটার তালিকায় নাম তুলতে নতুন নির্দেশ জারি নির্বাচন কমিশনের। সঙ্গী উদ্ধারে হুলস্থুল করলাবাড়ি চা বাগানে, শেষমেশ বনে ফিরল দলছুট হাতি। এবার আসছে বিস্তারিত সংবাদে। গভীর রাতে হাতিদের গোপন মিটিং, জলদাপাড়ায় সিসিটিভিতে ধরা পড়ল এমনই চাঞ্চল্যকর দৃশ্য। নেট দুনিয়া তোলপাড়, চারিদিক নিস্তব্ধ। ঠিক সেই সময়েই জলদাপাড়া জাতীয় উদ্যান সংলগ্ন রামছড়া চা বাগানে ক্যামেরায় ধরা পড়ল এক অবাক করা দৃশ্য। গোল হয়ে দাঁড়িয়ে একদল বন্য হাতি, যেন গ্রামে যাওয়ার আগে চলছে গোপন বৈঠক। রবিবার রাতে মাদারিহাট ব্লকের রামছড়া চা বাগান সংলগ্ন এলাকায় বসানো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এই মুহূর্ত। ফুটেজে দেখা যায় ছোট বড় মিলিয়ে প্রায় 15 থেকে 20টি হাতি এক জায়গায় জড়ো হয়েছে। তাদের গতিবিধি দেখে স্পষ্ট গ্রাম অভিমুখে এগোনোর পরিকল্পনা চলছে। ভিডিওটি প্রকাশ্যে আসতে মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। নেটিজনদের মধ্যে কেউ কেউ মজা করে একে বলেছেন হাতিদের গোলটেবিল বৈঠক, কেউ আবার বলেছেন হামলার আগের স্ট্র্যাটেজি মিটিং। তবে মজা নয়, পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত ব্যবস্থা নেয় বন দফতর। কন্ট্রোল রুম থেকে নজরদারি করে সঙ্গে সঙ্গে রেসপন্স টিমকে পাঠানো হয়। সময় মতো হস্তক্ষেপে হাতির দলটিকে নিরাপদে আবার জঙ্গলের দিকে ফিরিয়ে আনা হয়। ফলে বড় সড়ো ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় গ্রাম। জলদাপাড়া সংলগ্ন গ্রামগুলিতে হাতির আতঙ্ক নতুন নয়। প্রায়ই বন্য হাতির দল গ্রামে ঢুকে বাড়িঘর ভাঙচুর ও খাদ্য সামগ্রী নষ্ট করে। সন্ধ্যার পর অনেক এলাকাতেই মানুষের চলাচল কার্যত বন্ধ হয়ে যায়। এই কারণেই জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ বিভিন্ন জায়গায় বসিয়েছে সিসিটিভি ক্যামেরা ও চালু করেছে বিশেষ কন্ট্রোল রুম। এই ভাইরাল ফুটেজ প্রমাণ করে দিল প্রযুক্তির চোখ এড়ায় না হাতিদের গোপন পরিকল্পনাও। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। হাতির তাণ্ডবে হুলস্থুল করলাভ্যালি চা বাগান এলাকা। জানা গিয়েছে মঙ্গলবার ভোর রাত্রিবেলায় জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির পেছনে জঙ্গলে দলছুট হাতিকে ঘুমপাড়ানি গুলি করে বনে ফেরায় বন দপ্তর। জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায় পাশাপাশি রাজার বাড়িতেও হানা দেয় হাতি। সোমবার সকালবেলায় 3টি হাতির একটি দল জলপাইগুড়ি শহর সংলগ্ন করলাভ্যালি চা বাগানে ঢুকে পড়ে। একটি হাতি গর্তে পড়ে যায়। আর্থমোহারের সাহায্যে সেটিকে উদ্ধার করে বন দপ্তর। তারপর থেকে শুরু হয় দলছুট হয়ে পড়া সেই হাতির তাণ্ডব। রাত্রিবেলায় জলপাইগুড়ি শহরে ঢুকে পড়ে হাতি। এসি কলেজের গার্লস হস্টেলের পাশে একটি ঝোপে গা ঢাকা দেয়। তার আগে সঞ্জয়নগর এলাকায় জিতেন রায় নামে এক দিনমজুরের বাড়িতে হামলা চালায়। আহত হন রান্নাঘরে থাকা এক মহিলা। এরপরে রাত্রি 12টা নাগাদ জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজবাড়িতে হানা দেয় দলছুট হাতি। রাজবাড়ি চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকা ঘিরে ফেলে পুলিশ আর বনকর্মীরা। ভোরবেলায় রাজবাড়ির পিছনে জঙ্গলে হাতিকে ঘুমপাড়ানি গুলি করে বৈকুণ্ঠপুরের জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সঙ্গী বাকি 2 হাতিও বনে ফিরে গিয়েছে বলে বন দপ্তর সূত্রে খবর। आज सुबह 3 हाथी का एक खबर था। एक हाथी एक कुआं में गिर गया था, फिर हम लोग उसको रेस्क्यू किया था। रेस्क्यू के बाद हाथी मना ज़्यादा घूमना मना दौड़ना शुरू किया है। तो शाम के टाइम में फिर वो टाउन एरिया में आ गया। टाउन एरिया में आके फिर हमारे एसी कॉलेज के पीछे एक छोटा सा जंगल है, उसी एरिया में आया था। हमारा स्टाफ और सभी मिल के उसको मॉनिटर कर रहा था। फिर उधर से राजबाड़ी एरिया में आया था। राजबाड़ी में भी हम लोग उसको देख रहा था। फिर आयर ऑफिशियल्स का परमिशन से उसको डाटिंग किया, ट्रायंगुलेशन करके फिर अभी हम लोग उसको जंगल में रिलीज़ करने के लिए कोशिश कर रहे हैं। और 2 हाथी जो था सर वो चला गया क्या? वो तो उसको तो मना सामने वाला जंगल में मना ड्राइविंग कर दिया था, वो चला गया। थैंक यू। ये हाथी इंजर्ड है सर? मना इंजर्ड माने वो गिर गया था, कुआं में गिर गया था, उसी समय माइनर इंजरीज हुआ है। अभी कहाँ लेकर जा रहे हैं सर आप? अभी हम लोग उसको बैकुंठपुर डिवीजन के जुरिस्डिक्शन में भेजेंगे।
দেখুন, শহরে যে জায়গায় চলে আসছিল তাতে শান্তি শৃঙ্খলা এবং পরবর্তী পরিস্থিতির কথা চিন্তা করে ট্রাঙ্কুলাইজ করা ছাড়া এই মুহূর্তে কোনো উপায় ছিল না। এমনিতেও সারাদিন হাতিটা অনেক স্ট্রেস গেছে, সকালে গর্তে পড়ে গেছিলো, সেখান থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমান পরিস্থিতিতে বন দপ্তর এবং বাকি সবাই মিলে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ট্রাঙ্কুলাইজ করা, এটাই সঠিক সিদ্ধান্ত। এছাড়া এই মুহূর্তে কোনো উপায় ছিল না। যদি লোকালয়ে ঢুকে যেত বড় কোনো দুর্ঘটনা ঘটতেই পারত। লোকালয়ে তো চলেই এসছে। লোকালয়ে ঢুকে গেছে, কিন্তু তবুও এখনও কিছু ফাঁকা ফাঁকা জায়গা নদীর ধার দিয়েছিল। এটা যদি শহরে একদম মাঝখানে আর 500 মিটার গেলে পরে শহরের কেন্দ্রস্থলই বলা যায়, দিনবাজার, আমার শিল্প সমিতি পাড়া সব শুরু হয়ে যাচ্ছে। তার আগে যে কোনো রকম দুর্ঘটনা এড়ানোর জন্য এই ট্রাঙ্কুলাইজ করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এখন এটাকে প্রথমে চিকিৎসকের ইয়েতে নেওয়া হবে, তারপরে সে বুঝে বনে ছাড়া হবে। পিনাকি শিলের রিপোর্ট। গুরুত্বপূর্ণ ঘোষণা নির্বাচন কমিশনের। চা বাগান শ্রমিকদের ভোটার তালিকায় নাম তুলতে নতুন নির্দেশ জারি। এবার থেকে শুধুমাত্র এমপ্লয়মেন্ট রেকর্ডের ভিত্তিতেই ভোটার তালিকায় নাম তোলা যাবে। নথির অভাবে এতদিন বহু শ্রমিক ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। চা মহল এলাকায় বহু শ্রমিকের কাছেই স্কুল ছাড়া সার্টিফিকেট বা অন্য কোনো সরকারি নথি নেই। ফলে ভোটার কার্ড তৈরি করতে দীর্ঘদিন ধরে অসুবিধা হচ্ছিল। কমিশনের এই সিদ্ধান্তে সমস্যা অনেকটাই কাটবে বলে মনে করছেন তারা। তবে শ্রমিক নেতাদের অভিযোগ, কাগজপত্র জমা আর যাচাইয়ের প্রক্রিয়াতে হয়রানি হচ্ছে। বহু শ্রমিককে কাজ ফেলে শুনানিতে যেতে হচ্ছে। এতে মজুরি নষ্ট হচ্ছে বলে দাবি। শ্রমিক সংগঠনের অনুরোধ, শুনানির ব্যবস্থা ছুটির দিনে বিশেষ শিবিরের মাধ্যমে করা হোক। তৃণমূল ঘনিষ্ঠ শ্রমিক সংগঠনের রাজ্য নেতৃত্বের বক্তব্য, চা বাগান অঞ্চলে নথির সমস্যার কথা বহুবার তুলে ধরা হয়েছিল। সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল। এদিকে বিশেষজ্ঞদের মতে, নির্দেশ কার্যকর হলে চা শ্রমিক সমাজে ভোটার নাম নথিভুক্তের হার উল্লেখযোগ্যভাবে বাড়বে আর গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করা আরও সহজ হবে। এসআইআর প্রক্রিয়ায় আপনাদের কত সমস্যা হচ্ছিল চা বাগানের মানুষদের? এটা তো বাগানের ক্ষেত্রে সব থেকে যখন এসআইআর চালু হয়, বাগানের মানুষরা তো ঠিকঠাকভাবে বুঝতে পারে না যে এসআইআরটা কি। তাদেরকে আমরা ধরে 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 বুঝাইলাম। বোঝানোর পরে সমস্ত কিছু যেভাবে যেরকম ডকুমেন্টস আছে দিল। দেওয়ার পরে দেখি প্রথম ধাপে যারা ডকুমেন্টস দেখাতে পারলো না, আমার পার্টটাতে বলতেছি, এখানেই তাদের আসলো আমাদের 16 জনের নাম। হ্যাঁ, তাদেরকে বলে কি তোমার নোটিশ করলো, তারা নোটিশের জবাব দিল। তারপরে হিয়ারিং এর ডেট পড়লো, ওরা হিয়ারিং গেল। এখন দেখতেছি তারপরে আবার দেখলাম 205 জনের নাম আসলো, যাদের ছোট ছোট বানান ভুল। কারো হয়তো মুন্ডার জায়গায় মুন্ডি লেখা আছে, উড়ার জায়গায় উড়ান লেখা আছে। এই ছোট ছোট জিনিসগুলোর জন্য আবার 205 জনের ওটা বিএলওই কাগজপত্র দেখে পরবর্তীতে ঠিক করলো। এখন দেখতেছি আবার মোটামুটি 35 জনের তোর হিয়ারিং এর জন্য ডাক পড়লো। হ্যাঁ, তো এইভাবে বাগানের ক্ষেত্রে খুব অসুবিধা হয়। এখন তো বলা হচ্ছে এমপ্লয়মেন্ট রেকর্ড দেখালেই তারা নাম তুলতে পারবে, এটা কতটা সুবিধা হলো? এবার এমপ্লয়মেন্ট রিপোর্ট দেখালে যদি সুবিধা হয়, তারপরে তো একটা হ্যারাসমেন্ট। কারণ এই যে হিয়ারিং এ যাওয়া, তারপরে লাইন, হ্যাঁ, বাগান থেকে ওই কাগজটা বাইর করা, বাগানও ঠিক মতন ওইভাবে সময় দিচ্ছে না। আর আমরা যেই কাগজটা চাচ্ছি এমপ্লয়মেন্ট রিপোর্টটা, সেইটা দিতে চাচ্ছে না ম্যানেজার। ওখানে একটু আমাদের অসুবিধা হচ্ছে। আর তারপরে বাগানে তো আর বুঝতে পারতেছেন 250 টাকা হাজিরা, সেই কাজ নাগা করে যাইতে হচ্ছে। সেগুলো যদি আমাদের এখানে ক্যাম্পের মাধ্যমে করে ছুটির দিনে, তাহলে তো আমাদের বাগানে আরো সুবিধা হয়। বিশেষ ক্যাম্প হ্যাঁ, ক্যাম্প চাচ্ছি বাগানের ক্ষেত্রেই। কারণ বাগানে এসটি এলাকাদের ক্ষেত্রে কারণ কাম নাগা করে যাওয়াটা খুবই একটা অসুবিধা হয়ে যাচ্ছে। কারণ 250 টাকা হাজিরা, ইনমে সংসার চলে না চা বাগানের শ্রমিকদের। তারপরে ওখানে যায়, ওদিনকার না হইতে পারে। এতগুলা কাগজ জোগাড় করে এখানে আবার বাগানে একদিন যাও, বাগান থেকে কাগজ বাইর করে তারপরে ওখানে যাও। এই সুবিধাটা যদি আমাদের ক্যাম্পের মাধ্যমে আমাদের পাড়া বাগানের মধ্যে হয়, তাহলে আমরা আরো বাগান চা শ্রমিকরা অনেক উপকৃত হই। এমপ্লয়মেন্ট রেকর্ড দেখালেও তারা নাম তুলতে পারবেন। আপনারা বাগানের তরফ থেকে কতটা সহযোগিতা করছেন? না, অনেক ওয়ার্কাররা, পুরনো ওয়ার্কাররা আমাদের বাগানে আসছে। তারা বলছে যে স্যার আমাদের একটা সার্টিফিকেট দিতে হবে। তো আমরা ঠিক আছে, আমাদের তো আপত্তি নেই। যদি আমাদের কোনো রেকর্ড থাকে, ওদের অফিসের কোনো রেকর্ড থাকে, সে দেখে আমরা দিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। না, আমরা তো যখন একটা সার্টিফিকেট দেবো, সেটা তো যত পুরনো রেকর্ড দেখেই দেবো। যদি পুরনো রেকর্ড থাকে তাদের কোনো অসুবিধা হচ্ছে না।
যার কিছু রেকর্ড পাচ্ছি না তাদের দিতে বলছি, তারা বলছি ভাই কোনো রেকর্ড যদি থাকে নিয়ে এসো, তার উপর ভিত্তি করে আমরা দিয়ে দেবো। মানে অ্যাপ্রক্স এখনো পর্যন্ত কত শ্রমিক নিয়ে গেছে? আমাদের এখানে আমরা দেখুন অনেকে নিয়ে গেছে, সার্টিফিকেট বিভিন্ন রকম হচ্ছে এখানে, কেউ এসটির জন্য নিয়ে যাচ্ছে, কেউ এসআর জন্য নিয়ে যাচ্ছে, প্রচুর অনেকে সার্টিফিকেট নিয়ে গেছে, রেসিডেন্সিয়াল দিয়ে দিচ্ছি আমরা রেকর্ড ভিত্তি দিচ্ছি, আমরা সার্টিফিকেট করছি। আপনার নাম করে আগুন লেগে পুড়ে ছাই গোটা বাড়ি। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। স্থানীয় সূত্রে খবর, সোমবার বিকেলে শহরের পরেশ মিত্র কলোনি লাগোয়া এক বাড়িতে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় গোটা বাড়িটি। এলাকার বাসিন্দারা হাতে হাত লাগিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুড়ে ছাই হয়ে যায় বাড়ির আসবাবপত্র থেকে শুরু করে জরুরি সবকিছু। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে দাবি। শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে এমনটাই অনুমান। হ্যাঁ, কি হয়েছে বলুন তো? এখানে ঘরে আগুন লাগে গেছে, যা জিনিসপত্র ছিল সব পুড়ে গেছে একদম। কিসের থেকে লাগছে এটা? কি করে যে লাগলো ওইটাই তো বুঝতে পারলাম না যে কিসের থেকে হলো। এখন ইলেকট্রিকের থেকে হচ্ছে নাকি বলতে পারলাম না। সব পুড়ে গেছে? হ্যাঁ, সব কিছু পুড়ে গেছে। তারপরে কারা নেভালো? হ্যাঁ, আশেপাশের যত লোক ছিল ওরা সবাই, দুনিয়ার লোক আসে, ওরাই নিভাইছে। ফায়ার ব্রিগেড? ফায়ার ব্রিগেড তো আসেনি, আমি তো আইসি দেখিনি ফায়ার ব্রিগেড। এখানে হচ্ছে আমাকে একজন ফোন করে পাশের বাড়ির থেকে, তো আমি জানতে পারি যে এখানে নাকি এই বাড়িতে ইলেকট্রিক কনজাংশনের থেকে লাইন হয়ে গেছে, আগুন লেগে গেছে। তারপরে এসে দেখলাম যে এলাকার লোকজন প্রচণ্ড, আশেপাশে যারা ছিল যুব ছেলেরা, বিভিন্ন লোকরা মিলে যত সুন্দর করে, যত সহযোগিতা যে যখন পার্সে উঠে গিয়ে সব জল ছিটিয়ে একদম সুন্দর করে এটাকে লাইনটা সব অফ করে দিয়েছে। আগুনটাকে যেন একদম এটা যেন না বাড়ে সেই ব্যবস্থা করে সব দেখছেন আপনি। পরপর দুটো ঘর জ্বলে গেছে। কি কি ছিল ভেতরে? আপনার মিক্সার পুড়ে গেছে, টিভি পুড়ে গেছে, কাগজপত্র পুড়ে গেছে মোটামুটি, তারপরে লেপ তোষক পুড়ে গেছে, বিছানাপত্র সব জ্বলে গেছে, ফ্যান থেকে শুরু করে সব জ্বলে গেছে। ডকুমেন্টস সব জ্বলে গেছে? ডকুমেন্টস মোটামুটি এখন কতটুকু বেঁচে আছে এটা দেখতে হবে, বাকি তো অনেকটা দেখলাম, আপনি দেখতে পারলেন ওখানে জলগুলো পুড়ে আছে, বই খাতা পুড়ে গেছে। পিনাকি শীলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জলপাইগুড়িতে এই প্রথম পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে স্থায়ীভাবে উদ্বোধন হলো খাদি গ্রামীণ সেলস আউটলেটের। জেলা পরিষদের সহযোগিতায় জেলা পরিষদের সামনে শুরু হলো খাদি আউটলেটের পথ চলা। এখানে পাওয়া যাবে খাদির শাড়ি, মহিলা ও পুরুষদের রকমারি পোশাক, চুড়িদার, বাহারি শাড়ি, গামছা সহ নানা ধরনের পোশাক। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তৈরি করা খেজুরের গুড়, মধু, ঘি সহ বিভিন্ন খাদ্য সামগ্রী মিলবে স্টল থেকে। আউটলেট থেকে খাদির সামগ্রী সুলভ মূল্যে কিনতে পারবেন সকলে। ফিরে এলাম বিরতির পর। মহাকাল মন্দিরের শিলান্যাসকে কেন্দ্র করে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বৈঠকে বসলেন জেলা প্রশাসন, মেয়র সহ অন্যান্যরা। দেশের বৃহত্তম মহাকাল মন্দির শিলান্যাস অনুষ্ঠানকে সামনে রেখে জলপাইগুড়িতে জেলা প্রশাসন ও অন্যান্য সংশ্লিষ্টদের সঙ্গে এসডিও অফিসে অনুষ্ঠিত হয়েছে চূড়ান্ত প্রস্তুতি বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, দার্জিলিং জেলার জেলা শাসক, এসডিও, এসজেডিএ চেয়ারম্যান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। বৈঠকে অনুষ্ঠান পরিচালনার চূড়ান্ত প্রস্তুতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তবে এখনও কিছু বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে মেয়র সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শিলান্যাস অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পরিকল্পনা রয়েছে। তবে আপাতত সার্বজনীনভাবে নিশ্চিতভাবে ঘোষণা করা সম্ভব নয়। শিলান্যাসের মাত্র কয়েকদিন বাকি। দার্জিলিংবাসী এখন উত্তেজনার সঙ্গে অপেক্ষা করছে পবিত্র মহাকাল মন্দিরের এই বিশেষ মুহূর্তের জন্য। ভারতবর্ষের মধ্যে সর্ববৃহৎ, সেটা উদ্বোধন
16 তারিখে মহাকাল মন্দির মহাকাল মন্দির দেশের মধ্যে সর্ববৃহৎ হচ্ছে এখানে 17 একর জমির উপরে পাশেই। তো 16 তারিখে সেটার উদ্বোধন আছে। ডিটেল প্রোগ্রাম আমি টাইম ক্ষণ এগুলো এখন আমি বলতে পারছি না, সেগুলো আপনারা জানেন যে টাইমগুলো লাস্ট মিনিটে হবে। এলাবোরেট অ্যারেঞ্জমেন্ট থাকছে, হ্যাঙ্গারে প্রোগ্রাম হচ্ছে, কেননা ওটা একটা এরিয়া ছিল, সেটাকে আমাদের কিছুটা ফ্ল্যাট করতে হয়েছে, বাকিটা পরবর্তীকালে ফ্ল্যাটেড হবে। কিছু জায়গা আমাদের আরও বাড়বে মন্দিরে, সেই জায়গাটা এখন অকুপেশনে নেই, সেজন্য আমরা অ্যাভেলেবেল জায়গার উপর প্যান্ডেল হচ্ছে। হিটকো মোরলেস প্যান্ডেল ইত্যাদি দায়িত্ব আছে, কারণ মন্দিরটা ওরাই নির্মাণ করবে। আর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, যেহেতু সরকারি প্রোগ্রাম, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, পিডব্লিউডি, অন্যান্য লাইন ডিপার্টমেন্ট এসব সবাই থাকে। হরিকৃষ্ণ দ্বিবেদী আজকে উনি একটা ভিসি নিলেন, এর আগে সিএসের ওই দিন লাস্ট ডে ছিল, উনিও আরেকটা ভিসি নিয়েছেন। দুটো ভিসিকে সামাপ করা হয়েছে, করে এই প্রোগ্রামটা হবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। আগামীকাল মকর সংক্রান্তি। এই দিনটিকে স্পেশাল করতে ফণীন্দ্রদেব প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার পাশাপাশি পায়েস খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়। ঠিক তার আগের দিন অর্থাৎ মঙ্গলবার প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রদের নিয়ে নবীন বরণ উৎসব অনুষ্ঠিত হয়। নবাগতদের বরণ করে নেয় প্রাক্তনরা। পাশাপাশি অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও। তবে নবীনবরণ অনুষ্ঠানকে ঘিরে দিনটি হয়ে ওঠে আনন্দময়। আজকে আমাদের প্রাক প্রাথমিক শ্রেণীর নবীনবরণ হচ্ছে। ওরা আজকে প্রথম দিন স্কুলে আসছে। স্বাভাবিকভাবে আমরা ভাবি যে ছোটো ছোটো বাচ্চারা মা বাবাকে আগলে রাখে, হঠাৎ করে ওরা আজকে আমাদের বিদ্যালয় প্রাঙ্গণে প্রবেশ করেছে। এতে ওদের একটা ভয় বা আতঙ্কের একটা আসতে পারে, মনের ভিতরে খেলতে পারে যে বাবা মাকে ছেড়ে হঠাৎ করে আসবো স্কুলে অপরিচিত মাস্টারমশাই দিদিমণিদের সামনে। সেজন্যই ওরা যাতে ভয় আতঙ্কটা কাটিয়ে ওঠে এবং এটা বিদ্যালয়ে একটা বিনোদনের জায়গা হিসাবে ওদের কাছে মনে হয়। এবং আমাদের কাছে ওরা ভিআইপি হিসাবে আজকে রিসেপশন হলো। ওরাও চায় যে যেখানে ভালোবাসা এবং পাওয়া যায়, আন্তরিকতা পাওয়া যায়, সেখানে কিন্তু ওরা মিশতে চায় এবং মনের কথাটা পরিষ্কার করে বলতে চায়। সেই জন্য ওদের আতঙ্ক কাটানোর জন্য আজকের আমরা এই একটা অনুষ্ঠান করছি, যাতে বিদ্যালয়টাকে ওরা বিনোদনের জায়গা হিসাবেই দেখে এবং খেলার ছলে বন্ধুবান্ধবদের সঙ্গে মিলেমিশে পড়াশোনা করতে পারে, সেই সুযোগটা ওদের কাছে আজকের থেকেই সেই মেসেজটা আমরা দিলাম। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। আগামী 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এই দিনটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই একাধিক অনুষ্ঠানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, চলছে তারই মহড়া। প্রতি বছরের মতো এবছরেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনের উদ্দেশ্যে জলপাইগুড়িতে শুরু হয়েছে কুচকাওয়াজের প্রস্তুতি। প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জলপাইগুড়ির টাউন ক্লাব ময়দানে। তার আগেই শহরের ফণীন্দ্রদেব বিদ্যালয়ে এনসিসি ক্যাডেটদের মার্চ পাস্টের মহড়া চলছে জোর কদমে। নির্দিষ্ট ছন্দে পদচারণা, শৃঙ্খলা আর ঐক্যের বার্তা নিয়ে নিয়মিত অনুশীলনে ব্যস্ত ছাত্ররা। জানা গিয়েছে এই বছরের কুচকাওয়াজের মহড়ায় স্কুল পর্যায়ে অংশগ্রহণ করছে সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়, জলপাইগুড়ি জেলা স্কুল, ফণীন্দ্রদেব বিদ্যালয়, সেন্ট্রাল উচ্চ বালিকা বিদ্যালয়, সোনাউল্লাহ বিদ্যালয় সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান। আমাদের ফণীন্দ্রদেব ইনস্টিটিউশন জলপাইগুড়ি, এখান থেকে আমাদের 26 জানুয়ারি এবার টাউন ক্লাবের মাঠে এনসিসি মার্চ পাস্টের জন্য ডেকেছে। এখন আমাদের এখানে দুজন কমান্ডার ক্যাডেট হবে 29 জনের মতো। তো আমাদেরকে টাউন ক্লাবে এবার ডেকেছে এনসিসির জন্য। তাই আমাদের স্কুলে গ্রাউন্ডে আজকে প্রোগ্রাম হচ্ছে, মানে প্র্যাকটিস হচ্ছে। প্রোগ্রাম আমাদের 26 জানুয়ারি মাঠে হবে টাউন ক্লাবে। এটাই আজকে হচ্ছে আমাদের প্র্যাকটিস কি প্রতিদিনই হচ্ছে? প্র্যাকটিস প্রতিদিন হচ্ছে। কতদিন পর্যন্ত চলবে? আমাদের প্র্যাকটিস একদম 26 জানুয়ারি অবধি চলবে, 26 জানুয়ারি আগে অবধি
26 জানুয়ারি দুদিন আগে আমাদের মাঠে ডাকবে টাউন ক্লাবের প্র্যাকটিসের জন্য। ওটা ফাইনাল প্র্যাকটিস, তারপরে ফাইনাল সকালে হবে 26 জানুয়ারি, তারপরে আর হবে না। তারপরে আবার স্কুল রানিং যেদিন থেকে হবে সেদিন থেকে আবার তৈরি হবে। প্রস্তুতি কেমন? প্রস্তুতি দেখতেই পাচ্ছেন মোটামুটি হচ্ছে, চেষ্টা করবো আরও ভালো করার। কোন কোন স্কুল থাকবে মাঠে? স্কুল এখানে থাকবে, জেলা স্কুল থাকবে, আমাদের এফডিআর থাকবে, সেন্ট্রাল গার্লস থাকবে, সদর গার্লস থাকবে, সোনাউল্লা থাকবে, আর থাকবে দেশবন্ধু স্কুল হয়তো। ধীমান রায়ের রিপোর্ট। ডুয়ার্সের চালসা রেঞ্জের পানঝোড়া বিটের অন্তর্গত নর্থ ইন্ডং ফরেস্ট বস্তি এলাকায় মানুষের সুযোগ সুবিধার জন্য উদ্বোধন করা হলো একটি কমিউনিটি হলের। ফিতে কেটে কমিউনিটি হলটির উদ্বোধন করেন এইচএফএস নিতু জর্জ থাপা, চালসা রেঞ্জের রেঞ্জার সাম্য রায়, বিট অফিসার শঙ্কর ওরাও, এলাকার পঞ্চায়েত সদস্যা স্বপ্না মঙ্গর প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বন দপ্তরের সহযোগিতায় এবং নর্থ ইন্ডং যৌথ বন সুরক্ষা কমিটির তত্ত্বাবধানে কমিউনিটি হলের নির্মাণ হয়েছে। এই কমিউনিটি হলে বিভিন্ন সভা সমিতি সহ এলাকার বাসিন্দারা নানা রকমের সাংস্কৃতিক চর্চাও করতে পারবেন। কমিউনিটি হলের উদ্বোধন হওয়াতে অত্যন্ত খুশি এলাকাবাসী। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জিনিসপত্রের মূল্য বৃদ্ধির জন্য পৌষ পার্বণ এখন নিয়ম রক্ষার দিবস হয়ে উঠেছে। বাজারে নেই আগের মতন ভিড়। আগামীকাল পৌষ পার্বণ, আর পৌষ পার্বণ উপলক্ষে বাজারে তেমনভাবে চমক দেখা গেল না। এই বছর বাজারে দোকানদারির সংখ্যাও কমে গিয়েছে। বাজারে বসেছে নারকেল থেকে চালের গুঁড়ো সহ অন্যান্য পিঠে খাবার সামগ্রী। এই বছর নারকেলের দাম অনেকটাই বেশি। এক একটি নারকেল বাজারে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা দরে, যা গতবারের তুলনায় অনেকটাই বেশি। তবুও ক্রেতারা বলছেন শুধু নিয়ম রক্ষার জন্য পৌষ পার্বণের আয়োজন করা হয়, তাই দাম নিয়ে যতই ভাবনা চিন্তা থাকুক না কেন স্বল্প আয়োজন তো করতেই হবে। বাজার কেমন দেখছেন? ঠিক আছে, তবে গতবারের তুলনায় একটু দামটা বেশি মনে হচ্ছে, তবে ঠিকই আছে। এখন তো মূল্যবৃদ্ধি হয়েছে সব কিছুরই, ন্যাচারালি ওরাও তো একটু মূল্যবৃদ্ধি করবে। আর জিনিসের মানে যুগের সাথে সাথে আজকাল তো অনেক ছোট হয়ে যাচ্ছে এইসব অনুষ্ঠান, মানে জাস্ট নিয়ম রক্ষার জন্য যতটা করতে হয় ওটা তো করতেই হবে, সেই জন্যই আশা নেওয়া। চালের গুঁড়ো কেমন দাম দেখলেন? ঠিকই আছে, একটু বেশি তবে ঠিকই আছে। ওই যে বললাম নিয়ম রক্ষার জন্য নিতেই হবে। দাম তুলনামূলক আগের বারের থেকে অনেকটাই বেশি। কত করে বিক্রি করছেন? ও হচ্ছে 35-30। এবছর পৌষ পার্বণের আগের দিন। হ্যাঁ, ভিড় দেখা যাচ্ছে না। ভিড় কি বাজারে আছে? আছে টুকটাক আর কি, আগের মতো তো চলে না। কারণ মনে করেন যে এখন লোহার বেরিয়ে গেছে, ওই জন্যই মানে কারণটা কমে গেছে বিক্রি। লোহার বলতে ওই যে পিঠে বানানো ওগুলো সবই তো বেরোয়েছে না, শ্বাসটা সবই এখন লোহার পাওয়া যায়। বাজারটা কি মন্দা? হ্যাঁ, বাজারে তো অত টান নেই না। আগে যেরকম চাহিদা ছিল এখন ঘুরে ঘুরে বিক্রি করে বেশি লোক। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শীতের মরশুম মানেই বিভিন্ন জায়গায় নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও স্কুলে স্কুলে থাকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। জলপাইগুড়ির ওয়েলফেয়ার পরিচালিত বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল ফণীন্দ্রদেব বিদ্যালয় প্রাঙ্গণে। এদিন এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ছিল বিভিন্ন খেলাধুলার ইভেন্ট, যার মধ্যে ছিল বল কালেক্ট করে দৌড়, লং জাম্প, কমলা রেস দৌড়, 25 মিটার দৌড় সহ অন্যান্য আরও অনেক খেলা। এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছিলেন। জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন 1987 সালের 11 জানুয়ারি বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়টা স্থাপন করেন। সেই মতন করে আজকে 40তম তার বার্ষিক প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে প্রত্যেকটা বাচ্চা যাতে খেলাধুলায় অংশগ্রহণ করতে পারে তাদের নিয়ে একটা অ্যানুয়াল স্পোর্টস হচ্ছে, শীতকালীন স্পোর্টস। সেই স্পোর্টসে আমাদের টোটাল 200 ছেলে মেয়ে আছে, প্রত্যেকে অংশগ্রহণ করছে। যারা প্রাইজ পাবে তারাও প্রাইজ পাবে, যারা প্রাইজ পাবে না তাদেরকে আমরা সান্ত্বনা পুরস্কার দিই। কী কী খেলা আছে? আমাদের বিভিন্ন রকম বল থ্রো, দৌড়, হাই জাম্প, লং জাম্প, এগুলো সবগুলোই খেলা হচ্ছে।
তাদের এবিলিটি অনুযায়ী একটি ছেলে বা একটি মেয়ে যে কোনো দুটো ইভেন্টে নাম দিতে পারবে এবং সকাল থেকে শুরু হয়েছে বিভিন্ন শহরের গণ্যমান্য ব্যক্তিরা এসেছেন তাদের সমন্বয়ে এই প্রোগ্রামটা আজকে করা হচ্ছে। অমিত বণিকের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। গভীর রাতে হাতিদের গোপন মিটিং, তোলপাড় নেট দুনিয়া। চা বাগান শ্রমিকদের ভোটার তালিকায় নাম তুলতে নতুন নির্দেশ জারি নির্বাচন কমিশনের। সঙ্গী উদ্ধারে হুলস্থুল করলাবাড়ি চা বাগানে, শেষমেশ বনে ফিরল দলছুট হাতি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।